হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ অনঅর্থোডক্স। তুমি যদি জানো না তো আমি এনামুল। হাই, হ্যালো, নমস্কার। আর ইফ ইউ আর আমার জিগার কাট্টুকরা, দেন ড্রাই পাপিজ টু ইউ অ্যাজ অলওয়েজ। তো আজকের এপিসোডটা একদম র্যান্ডমভাবে ভেবেছিলাম, মানে আমি ভেবেছিলাম যে একদম নর্মাল যা মাথায় আসবে কথা বলবো, বাট মানে আমি জ্ঞান দেবো না, এটা ঠিক করেছিলাম। কিন্তু শেষমেশ মানে এমন কিছু এক্সপিরিয়েন্স হলো গতকাল, যাই আমার মানে মনে হলো যে তোমার সাথে শেয়ার করা উচিত। তো প্রথমেই বলে দিই যে এই চ্যানেলে যারা নতুন, তুমি যে নতুন যদি শুনছো, তো আমি দেখছি যে বেশিরভাগ জনই যারা শুনছে তারা সাবস্ক্রাইব করছে না। দিস ইজ আনফেয়ার। ওকে, 90% মতো লিসনাররা সাবস্ক্রাইব করছে না। তো ইফ ইউ হ্যাভ নট সাবস্ক্রাইব, প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং অ্যান্ড অলসো লাইক দি ভিডিওস, তাহলে বা পডকাস্ট বা এপিসোডস যা বলবে তুমি এটাকে, তাহলে এটা একটু রিচ বাড়বে। দ্যাট উইল হেল্প দ্য চ্যানেল। ওকে, তো থ্যাংক ইউ ফর ডুইং দ্যাট ইন অ্যাডভান্স। তো আজকের যে এপিসোডটা আমি ভেবেছিলাম যে একটু জ্ঞান কম দেবো, কালকে একটু জ্ঞান বেশি দিয়ে ফেলেছিলাম। তো র্যান্ডম কথা বলবো ভাবলাম, কিন্তু কালকে এমন অভিজ্ঞতা হলো না যে মনে হলো যে শেয়ার না করাটা ঠিক হবে না। অন্তত যতক্ষণ আছে বলে দেওয়া উচিত। তো গতকাল আমি খুব কাজের চাপে ছিলাম। আমার প্রায় মোটামুটি একটা ন্যারেশন যখন আমি করি, একটা গল্পের ন্যারেশন, যদি তুমি অডিও স্টোরি শোনো, তাহলে একটা গল্পের যে ন্যারেটার হয় তার কাজটা মোটামুটি ধরে রাখো 40 মিনিটের থাকে বা 50 মিনিটে থাকে অন অ্যাভারেজ। কালকের যে কাজটা আমি জমা দিলাম, সেটা করছি কয়েকদিন থেকে, ইট স্ট্রেচড টু মোর দেন 3 আওয়ার্স। আর কালকে আমাকে ওটা জমা দেওয়ার কথা ছিল। তো 3 ঘন্টারও বেশি যেটা দাঁড়িয়ে গেল, তার অলমোস্ট 1.5 ঘন্টার কন্টেন্ট আমি গতকাল রেকর্ড করেছি। অ্যান্ড আই এম আ ভেরি স্লো ন্যারেটার, মানে রেকর্ডিংয়ের ক্ষেত্রে আমার অনেক সময় লাগে। আই গিভ রিটেকস অ্যালট। আর আমার কথা আটকে যায়। তুমি তো দেখছো আমি কথা বলতে বলতে তুতলে যাই অনেক সময়। তো সময় লাগে বেসিক্যালি। তো গতকাল আমার হওয়ার কথা ছিল না, বাট আই হ্যাড গিভেন মাই ওয়ার্ড। আর আমি চেষ্টা করছি বিগত কিছু সময় থেকে যে আমি আমার কথাটা অন্তত যাতে রাখতে পারি, কারণ এটা আশেপাশে আমি দেখছি খুব অভাব, মানুষ কথা রাখতে পারে না। তো আমি চেষ্টা করি কথা রাখার। তো যাই হোক, গতকাল খুব কাজ করছি এবং প্রচণ্ড ক্লান্ত। কালকে আমি সকালে উঠে জাস্ট মানে সকালে কিছু খাওয়া দাওয়া করে চান করে কাজে বসে গিয়েছি, আবার খেতে বেরিয়েছি, আবার চা খেতে বেরিয়েছি, মানে রেকর্ডিং রুমেই বসে রয়েছি সারা দিন। এবং কালকে ওটা ঘটেছে 3টে 3:30 পর্যন্ত রাত্রি, আর শুরু হয়েছে সকালে 11টার থেকে। আই নো অনেক সময় লাগছে হয়তো, কিন্তু আরও অনেক কারণ আছে। আমি তো ধরো একটা প্রফেশনাল স্টুডিওতে রেকর্ড করি না। ইটস মানে একটা স্টোর রুমের মতো, চারিদিকে লেপ কম্বল ঝুলিয়ে রেখেছি, আর কথা বলছি, রেকর্ড করছি। তো আশেপাশের আওয়াজ আসে, খুব কম আসে কিন্তু আসে, আর আমি ওই আওয়াজগুলো চেষ্টা করি যাতে না থাকে। তো ইভেনচুয়ালি আই ওয়াজ ফ্রাস্ট্রেটেড অ্যাট এ সার্টেন মোমেন্ট। আর এরকম ফ্রাস্ট্রেশন আমার জীবনে আগেও এসেছে। আমি কি করি? আমি গল্প পড়ি। এর থেকে দারুণ একটা কাজ কি হতে পারে বলো তো? যে বসে বসে গল্প শোনানো। এটা কাজ, অভিনয় করা। এবং মানে অ্যাট মাই ওন কমফর্ট, আমি নিজের বাড়িতে বসে কাজটা করতে পারছি। এর থেকে কমফোর্টেবল কী হতে পারে? কমফোর্টেবল, নট কমফোর্টেবল, না কমফোর্টেবল। তো কী হতে পারে? এর আগে আমি স্টুডিওতে গিয়েও রেকর্ড করেছি এবং প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়েছি। এরকমও সময় গিয়েছে যে আই হ্যাড ফরগটেন দি গিফট, যে এত সুন্দর একটা কাজ আমি করতে পারছি, এরা আমি ভুলে যাই মাঝে মধ্যে। তো গতকালের ঘটনাটা বলি। গতকাল তখন কটা বাজবে? রাত্রেবেলা 8টা 8:30। ওটা সন্ধে না রাত? তো আমি রেকর্ডিং করছি এবং আমি ভাবতে পারছি না যে এতটা বাকি আছে এখনও, কী করে আমি আজকে দেব। এবং মানে আমি রীতিমতো বিরক্ত, গলার আওয়াজে সেই এনার্জি নেই, ব্যথা, ড্রাই ফিল করছি প্রচণ্ড। এমন সময় হঠাৎ একজন আমাকে মেসেজ করছে, রাজর্ষি গুপ্ত। রাজর্ষি গুপ্তকে তুমি চেনো কিনা আমি জানি না। রাজর্ষি গুপ্ত একজন প্রফেসর পেশায়, এবং তিনি লেখেন, অনুবাদ করেন,
সানডে সাসপেন্সের জন্য অসংখ্য গল্প উনি অনুবাদ করেছেন। ওনাকে আমরা এই যে লেটেস্ট আগাথা ক্রিস্টির গল্পটা অনুবাদ করতে দেখলাম। এছাড়াও মানে উনি সানডে সাসপেন্সের সাথে বহু দিন ধরে যুক্ত আছেন। তো উনি লেখেন। আর প্রফেসর, হি ইজ আ ভেরি ভেরি নলেজেবল পারসন অ্যান্ড হি হ্যাজ এ ভেরি ইন্টেলিজেন্ট মাইন্ড। হি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট পারসন। তো আই রেসপেক্ট হিম অলট। অ্যান্ড আমি ভয়ও পাই, মানে শুধুমাত্র শ্রদ্ধা নয়, আমি একটু সমীহও করি। তো হঠাৎ করে ওরকম একটা সময়, যখন আমি প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড, এরকম একটা সময় হঠাৎ করে মেসেজ যে মগ্নময়নাকে তোমার কাজ দারুণ লাগলো ভাই, এরকম। মগ্নময়নাকে আমার কাজ ভালো লাগলো? আমি নিজেই ভুলে গিয়েছিলাম যে আমি এই রবিবার সানডে সাসপেন্সের যে গল্পটা এলো মগ্নমৈনাক, সেখানে যুগল বলে একটা চরিত্রে কাজ করেছি। মানে ভুলে গিয়েছিলাম, মানে মনে ছিল, বাট রিয়েলাইজেশন বলে একটা ব্যাপার হয় না, যে মানে ওটাকে গ্রান্টেড নিয়ে নেওয়া, যে হ্যাঁ ওটা তো আছেই, হ্যাঁ হয়ে গিয়েছে, ওটা দ্যাটস ডান। আমি একটা মোমেন্টে দাঁড়িয়ে ওটার জন্য ফিল করিনি যে আমি একটা সানডে সাসপেন্সের গল্পে, ব্যোমকেশ বক্সির গল্পে একটা ঠিকঠাক চরিত্রে অভিনয় করেছি, এবং এটা আমি কোনোদিনও ভাবিনি যে আমি করতে পারবো। তো আমি রাজস্বীদার সাথে তখন কথা বলতে লাগলাম এবং ওনাকে থ্যাংক ইউ বললাম যে আপনি, মানে আমি ভাবতে পারছি না যে আপনি আমাকে নোটিশও করেছেন। এবং উনি শুধু নোটিশ করেননি, উনি আমার পুরনো গল্প দুর্গেশ নন্দিনী বা মানে অন্য গল্পে উনি আমাকে, মানে আমার গলার আওয়াজে, আমি গলার আওয়াজটা কীভাবে ব্যবহার করি, আমার গলার আওয়াজটা মধ্যে কী ইউনিকনেস আছে, সেই সমস্ত ব্যাপারগুলো উনি লক্ষ্য করেছেন এবং আমাকে বললেন। দ্যাট রিয়েলি, মানে ওই কনভারসেশনটা যদি না হতো, আমি রাত 3টে অবধি বসে রেকর্ড করতে পারতাম না। আমি পারতাম না, ওই আলোচনাটা যদি না হতো। আমার কাছে তখন সময় ছিল না। আমি মানে যতটা সময় কাজে লাগাতে পারি, আমি কিচ্ছু করছি না, ভাবতে পারছো? আমি প্রচণ্ড মানে আরামপ্রিয় একজন মানুষ, কুঁড়ে বলবো না, বাট আরামপ্রিয় একজন মানুষ। তো আমি যে সারাদিন ধরে ইউটিউবে ভিডিও দেখিনি, ফেসবুকে কিছু দেখিনি, লোকের কন্টেন্ট পড়িনি বা কিছু করিনি, নিজেকে এন্টারটেন করিনি, বেসিক্যালি কাজ করে গিয়েছি সারাদিন। এটা আমার জন্য কিন্তু একটা, মানে লোকজন অবাক হচ্ছে। তো এরকম সময়ে যখন আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছি, আর আমি মন খারাপ থাকলে, আমার যদি ইফ আই ডোন্ট ফিল গুড, আই কান্ট ওয়ার্ক। আমি কাজ করতে পারবো না আমি যদি ভালো ফিল না করি। এবং ওনার সাথে কথা বলার পর কালকে কি হলো, যে আমি কিন্তু মানে আমার মনটা ভালো হয়ে গেল না। হি প্রেজড মি আ লট। হি টোল্ড মি থিংস যেটা আমাকে অনেক দিন পর্যন্ত, অনেক দিন আমাকে কনফিডেন্ট বানিয়ে রাখবে। বাট উনি যে কথাগুলো বললেন, তারপর আমার এটাকে আর কাজ বলে মনে হলো না, আমার নিজেকে প্রিভিলেজড বলে মনে হলো যে আমি একটা গল্প শোনাতে পারছি এবং আমার গলায় ওই গল্পটা হাজার হাজার মানুষ শুনবে, এবং এটার জন্য আমি টাকা পাবো। মানে এর থেকে বড় প্রিভিলেজ আর কি হতে পারে? আই আন্ডারস্ট্যান্ড যে আমার লাইফে ইকোনমিক্যাল বিভিন্ন রকম সমস্যা আছে, বানিয়ে সাস্টেন করা প্রয়োজন নিজেকে। একটা বয়স হয়েছে যার পর মানুষের একটা এক্সপেকটেশন থাকে যে আই উইল সাপোর্ট মাই ফ্যামিলি, অর আই উইল সাপোর্ট মাই পার্টনার। বাট যেই মুহূর্তে এটাকে আমি কাজ না ভেবে এটাকে, মানে উনি আমাকে ভাবালেন যে আর কটা ছেলে আছে বলো তো সিউড়িতে বা কলকাতাতে যারা এরকম গল্পে একটা চরিত্র করে চলে গিয়েছে। দুর্গেশ বঙ্কিমচন্দ্র এর একটা গল্পে, উপন্যাসে একটা চরিত্র করেছে, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটা চরিত্র করেছে। কটা ছেলে আছে? তুমি নিজেকে কনফিডেন্ট বলছো না? আমি ওনাকে বলছিলাম যে আমি প্রচণ্ড সেলফ ডাউটে ভুগি, আমার খালি শুধুই মনে হয় যে আমি পারবো না। তো উনি আমাকে বললেন যে ইউ হ্যাভ ডান ইট অলরেডি, তুমি পারবে না, মানে উনি এইটা ফিল করালেন আমাকে যে আমি পারি এবং আমি পেরে গেছি।
আই ডোন্ট হ্যাভ টু প্রুভ আগেন অ্যান্ড আগেন অ্যান্ড আগেন। হ্যাঁ, আমাকে যদি টিকে থাকতে হয় তাহলে হয়তো আমাকে আবার বারবার করতে হবে, বাট আই হ্যাভ অলরেডি ডান ইট, সো আই ক্যান বি হ্যাপি। I can give myself the permission to be happy. And that really gave me the energy অতক্ষণ ধরে জেগে থাকার। আমি কিন্তু রোজ 11টার সময় ঢুলতে শুরু করি, কিন্তু কালকে করিনি। গল্পটা একটা সময় কি হয়, গল্প বলতে বলতে মানে পড়তে পড়তে, ন্যারেট করতে করতে, রেকর্ডিংয়ের সময় ইট ডাজ নট feel like you are reading a story. You're telling a story, and telling a story and reading a story are two different things. পড়ার সময় তুমি কৌতূহল নিয়ে পড়ো, কিন্তু বলার সময় তুমি নলেজ নিয়ে বলছো। ইউ নো, তুমি ন্যারেটার, মানে তুমি জানো কি হতে চলেছে, তো ইউ হ্যাভ টু সাউন্ড লাইক ইট। তো ওই যে প্রিটেনশন যেটা থাকে যে আমি জানি কি হতে চলেছে, দ্যাট রুইন্স দি এক্সপিরিয়েন্স অফ the enjoyment of story reading or telling. But I started liking it. I was enjoying. I was মানে টেরিবলি ক্লান্ত, কিন্তু আমি এনজয় করছিলাম প্রচণ্ড। এই একই ঘটনা আমার সাথে ঘটেছিল কলকাতায়। একবার আমি স্টুডিওতে রেকর্ড করতে গিয়েছিলাম, একটা ডাবিং স্টুডিওতে, অ্যান্ড ইট ওয়াজ আ টেরিবল ডে অ্যাট ওয়ার্ক, যেটাকে বলে। I was being kind of, মানে আমাকে এরকম একটা ফিল দেওয়া হচ্ছিল যে আমি পারছি না। দে ওয়ার রিগ্রেটিং যে আমি ওখানে এসেছি, বাট আর কোনো উপায় নেই। তো আমাকে সেদিন মোটামুটি 11টা, 11:30 থেকে সন্ধে 9:30 অবধি রেকর্ড করতে হয়েছিল, এবং আফটার রেকর্ডিং তাদের ডিসঅ্যাপয়েন্টেড চেহারাগুলো দেখতে হয়েছিল। কিন্তু এই সারাদিনের মাঝে একটা মেসেজ এসেছিল। এই স্টোরি হল্ট চ্যানেলের যে ওনার বা যে চালায় এই চ্যানেলটা, যে প্রডিউস করে গল্পগুলো, শুভদীপ, আই এম রিয়েলি সরি, শুভজিৎ নামে আমার এত বন্ধু আছে, শুভদীপ। তো শুভদীপ আমাকে হঠাৎই একটা মেসেজ করে। কোনো একটা ওর গল্প আমি ন্যারেট করেছিলাম, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, কিন্তু ওটা শোনার পর খুব ইমোশনাল হয়ে গিয়েছিল। ওর লাইফে সেই মুহূর্তে অনেক রকম টার্ময়েল চলছিল, বাট ওর মাঝেও ও খুব খুশি ছিল যে আমাকে দিয়েও কাজ করিয়েছে। তো দুপুরবেলা যখন আমি টিফিন খেতে বেরিয়েছি ওখান থেকে, ওই স্টুডিও থেকে, খুব মন খারাপ যে সারা দিনটা আমি কী করে পার করবো আমি বুঝতে পারছি না। আই ডোন্ট ওয়ান্ট টু গো ব্যাক টু দ্যাট স্টুডিও। তো হি সাডেনলি আউট অফ নোওয়্যার একটা ভয়েস মেসেজ আমাকে পাঠালো, এবং ওটা শুনে আমি এত ইমোশনাল হয়ে পড়লাম যে I don't know আজকের এপিসোডটা কোন দিকে যাচ্ছে। এই দিকে যাচ্ছে যে আমি কাজ না ভেবে যদি এটাকে ভালোবাসা ভাবি তাহলে আমার কাজের ক্লান্তি কমে যায়, নাকি হঠাৎ অদ্ভুত কাইন্ড মানুষ আমাকে এগিয়ে নিয়ে যায় অ্যান্ড হোপ দেয়। I don't know, but this is really something that I was feeling. একটা গল্প শুনেছিলাম একবার, জানো তো, আমার মনে পড়ছে না, বোধহয় আকবর বীরবলের, তো আমার ঠিক যেহেতু মনে পড়ছে না নিজের মতো করে একটু গুছিয়ে বলছি। একটা রাজা ছিল, তার রাজত্বে একজন দরিদ্র মানুষ, ধরে নাও তার নাম ভোলা। তো দরিদ্র দুর্বল একজন মানুষ, সমাজের একটু নিচু শ্রেণীর মানুষ, যাকে সবাই একটু খ্যাপায়, একটু বিরক্ত করে, গাল দেয়, ঢিল ছুঁড়ে মারে, এরকম একটা মানুষ। তো সে একটা পাড়ার ভেতর দিয়ে যেতে খুব ভয় পেত, কারণ ওখানে ওই সমস্ত লোকগুলো থাকতো যারা ওকে বুলি করে। রাজা একদিন ওকে ডাকলো, রাজা ডেকে ওকে বললো যে, এই বলা, তোকে আমার একটা কাজ করতে হবে, তোকে ওই গ্রামে যেতে হবে, দিয়ে ওখানে গিয়ে তোকে অমুক কাজটা করতে হবে। তো ওই গ্রামে যেতে গেলে ওকে ওই রাস্তাটা ধরে যেতে হয়। ও দুহাত জোর করে মিনতি করলো রাজাকে যে, রাজা, ও আমাকে অন্য যা কাজ দেবেন দিন, এই কাজটা আমি পারবো না। কারণটাও বলল। রাজা বলল, আমি ভেবে দেখছি। পরের দিন রাজা
ওকে আবার ডাকলো, বললো তুই ওই কাজটা করলি না ঠিক আছে, কিন্তু ওই পাড়াতে তোকে যেতে হবে, এবং দ্বিতীয়বার তুই যদি আমার আদেশ না মানিস তাহলে তোর মৃত্যুদণ্ড দেব। খুব কাকুতি মিনতি করেও রাজা কথা শুনল না। বলে কী কাজ? বলছে ওখানে এক গোয়ালা আছে, এক হাঁড়ি ভর্তি দুধ ওর কাছ থেকে নিয়ে তোকে আমার বাড়িতে এসে পৌঁছে দিতে হবে, এবং একটা ফোঁটা যদি নিচে পড়ে তাহলে তোর মৃত্যুদণ্ড হবে। কি উপায় নেই, রাজার আদেশ পালন করতেই হবে। রাজা সঠিক সময়ে ওর জন্য অপেক্ষা করছে, কখন আসে কখন আসে। একটু সময় নিল, কিন্তু লোকটা এলো, এবং ওই হাঁড়ি ভর্তি দুধ কানায় কানায় ভর্তি, একটা ফোঁটাও নিচে পড়েনি তার। ও রাজাকে বলল যে রাজাবাবু আমি এনেছি, দেখে নিন, আমি কিন্তু এক ফোঁটাও ফেলিনি। যে বেশ ভালো কাজ করেছিস, কিন্তু আজকে কি তোকে ওরা গালিগালাজ করছিল, জ্বালাতন করেছে? ওর উত্তর ছিল যে আমি তো খেয়াল করিনি। এটাই গল্প, ও খেয়াল করেনি। ও এতটাই ফোকাসড ছিল, ওর কনসেন্ট্রেশন এতটাই ওর কাজটার ওপর ছিল যে ও খেয়ালই করেনি যে আশেপাশের যে চ্যাটার, যে কেয়স, যে ডেরগোটারি কথা, যে ডিমোটিভেশন, এই সমস্ত জিনিসের প্রতি ওর মনই যায়নি। এতটাই কনসেন্ট্রেটেড ছিল ওই কাজটার জন্য। হ্যাঁ, ওটা রাজার আদেশ ছিল, লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন ছিল, কিন্তু ও একটা কাজের ওপর নিজের মনটা পুরোপুরি দিয়ে ফেলেছিল। তাই আমরা যদি এভাবেই নিজের কাজের ওপর মন দিই, কে আমাদের এক্সপ্লয়েট করলো, ভবিষ্যতে কি হবে, কি এক্সপেকটেশন আমাদের, সেসব না করে শুধুমাত্র নিজের কাজের ওপর মন দিই, তাহলে আমার মনে হয় এই যে আমাদের মধ্যে সেলফ ডাউট, কনফিডেন্স ভেঙে যাওয়া, এই ঘটনাগুলো একটু কমই হবে। আমি চেষ্টা করছি, আমি জ্ঞান দিচ্ছি না, আমি চেষ্টা করছি এই কথাগুলো তোমাকেও বলে নিজের মধ্যেও যতটা সম্ভব নিয়ে আসার। কিছুদিন আগে সায়ন বলেছিল, সায়ন একজন সাউন্ড ডিজাইনার, এমএইচএসের অনেক গল্পে ওকে শুনতে পাবে, স্টোরি হল্টের গল্পে ও সাউন্ড ডিজাইন করে। তো সায়ন একদিন বলেছিল, রিসেন্টলি ওর সাথে দেখা হয়েছিল, যে আমি একটা জিনিস বুঝেছি, যে কেউ যদি নিজের কাজটা মন দিয়ে করে তাহলে কারোর বাপ নেই ওকে আটকায়। ও খুব ইনোসেন্টলি কিন্তু খুব বিশ্বাস করে কথাটা বলেছিল। তো আমার মনে হয় এই যে কাইন্ড মানুষগুলো যারা আমাকে ওই রকম একটা সময়ে জাস্ট হঠাৎ কোথা থেকে এসে একটা মানে ঊর্জা দিয়ে চলে গেল, আবার এই মানুষগুলো যারা এরকম কিছু কথা বলে দেয় ইনোসেন্টলি, এদেরকে একটু কাছে রেখে, কম্প্যাশনেট মানুষদেরকে কাছে রেখে মাথা নিচু করে নিজের কাজের দিকে চোখ রেখে জাস্ট কাজ করে যাও। There will be no one between you and your work. এইটা কেউ আটকাতে পারে না। তোমাকে যদি কেউ কাজ দিচ্ছে না, তুমি নিজে কাজ করো। নাথিং ফোন এর সিইওর একটা গল্প মনে পড়ে যাচ্ছে। নাথিং ফোন যখন শুরু করে ওরা, তো তখন রিসেন্টলি অনেকগুলো স্মার্টফোন কোম্পানি এসে মানে রীতিমতো ধরাশায়ী হচ্ছিল, কারণ অলরেডি একটা এস্টাবলিশড মার্কেট হয়ে গিয়েছে, নতুন কোম্পানির জন্য জায়গা নেই। তো ওদেরকে কেউ স্পন্সর করছিল না, মানে স্পন্সর মানে কেউ ওদেরকে টাকা দিচ্ছিল না, ফান্ডিং পাচ্ছিল না ওরা। তো ওরা বললো বেশ ঠিক আছে, নতুন কোম্পানির ওপর কেউ ভরসা করতে চাইছে না, তো লেটস বিকাম আ নট নিউ কোম্পানি, লেটস মেক সামথিং। তো দে মেড মানে অ্যাপেলের যেরকম এয়ারপড, ওরকম এয়ারপডের মতো হেডফোন বা যাই বলবে ইয়ারফোনস, সেইগুলো বানালো। এবং দে ক্রিয়েটেড ওয়ার্ক ফর দেমসেলভস। যখন কেউ ওদেরকে কাজ দিচ্ছিল না, তারা দেখলো যে আমরা নিজেদের টাকায় অন্ততপক্ষে এই কোম্পানিটা, এই ধরনের একটা কাজ আমরা করতে পারবো। তোরা সেইটা করলো। তাই তোমাকে যদি কেউ কাজ দিচ্ছে না, কাজ নিজে তৈরি করো।
তোমাকে যদি কেউ সুযোগ দিচ্ছে না অভিনয় করার, তুমি অ্যাক্টর হতে চাও, রাইট ইউর স্কেচ অর জাস্ট ডু এনিথিং আউট অফ এ ফিল্ম. No one has the power to give you the permission to work, to be happy, to be content. Only you can do that. Only I can do it. তাই আমি যদি অভিনেতা হতে চাই, আমার সিনেমা করতে হবে সেটা নয়. I can be an actor if I act. So I can be a writer if I write. I don't need to be published. If I keep writing and I keep writing good, এক না একদিন আমি পাবলিশড হবই, আমাকে কেউ আটকাতে পারবে না. তাই নিজের যে ফোকাসের বিন্দুটা সেটা শুধুমাত্র তোমার কাছে যেগুলো ইম্পর্ট্যান্ট, তোমার যে কাজ, সেটার উপর রাখো. আশেপাশের এই যে চ্যাটার, এই যে ডিমোটিভেশন, এই যে নেগেটিভিটি তোমাকে যেটা ফিল করাচ্ছে ছোট্ট, সেগুলো বাদ দাও. তোমার বাবলের মধ্যে ঢোকো আর ফোকাসটা শুধুমাত্র তোমার কাজের উপর রাখো. আশেপাশের আওয়াজগুলো থাকবে, ওগুলো কোনো দিন যাবে না. তুমি যদি অপেক্ষা করে আছো যে কবে সবাই চুপ করবে আর তুমি কাজ করতে শুরু করবে, বা তুমি কোনো একটা কাজ, যাই হোক তুমি করবে একটা কাজ, that will never going to happen. Never. তোমার ফোকাসটা হয় ছড়িয়ে যাবে বা ধীরে ধীরে একটা ওই বিন্দুতে দাঁড়াবে. যেদিন তুমি নিজের ফোকাসটা ওই একটা পয়েন্টে নিয়ে চলে যাবে না, তখন আশেপাশের আওয়াজগুলো তুমি শুনতেই পাবে না. they'll fade away. they'll exist, but they'll fade away for you. So let's try and do that. Okay? Let's try and do that. Go for it. फाड़ दो.